হ্যালো বন্ধুরা, ইতালীয় কোম্পানির তৈরি আকিলি লাউরো নামক একটি যাত্রীবাহী জাহাজ ইতালির জেনোয়া শহর থেকে ভূমধ্য সাগরে 12 দিনের জন্য তার যাত্রাটি শুরু করেছিল। এই জাহাজের গন্তব্যস্থল ছিল ইতালি থেকে মিশর হয়ে ইসরায়েলের আজদুদ শহর পর্যন্ত। কিন্তু জাহাজ যাত্রার 3 দিন পরেই যাত্রীদের মধ্যে থেকে 4 জন ব্যক্তি জাহাজটিকে হাইজ্যাক করে ফেলে এবং জাহাজ প্রশাসনের কাছে মুক্তিপণ দাবি করতে শুরু করে। আমাদের আজকের পর্বের মাধ্যমে আমরা জানতে চলেছি 4 জন জাহাজ যাত্রী কিভাবে জাহাজটিকে হাইজ্যাক করেছিল আর জাহাজ হাইজ্যাকের পেছনে তাদের আসল উদ্দেশ্য কি ছিল। সেই সাথে আমরা জেনে নেব জাহাজ হাইজ্যাকের পর দুষ্কৃতীদের সাথে প্রশাসন কিভাবে মোকাবিলা করে জাহাজের যাত্রীদেরকে শেষ পর্যন্ত উদ্ধার করতে সমর্থ হয়েছিল। আজকের ভিডিওটি খুবই লোমহর্ষক একটি ভিডিও হতে চলেছে, তাই পুরো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো আরো একবার স্বাগত আপনাকে মায়াজাল ফ্যাক্টসের অপর একটি ইউনিক এবং ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে। সেই দিনটি ছিল অক্টোবর মাসের 3 তারিখ 1985 সাল। ওই দিনে আকিলি লাউরো নামক যাত্রীবাহী জাহাজটি ভূমধ্য সাগরের উপর দিয়ে ইতালির জেনোয়া শহর থেকে মিশর হয়ে ইসরায়েলের আজদুদ শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। জাহাজে ছিল মোট 748 জন যাত্রী এবং 450 জন ক্রিউ মেম্বার। সফর পরিকল্পনা মতো জাহাজের যাত্রার ঠিক 4 দিন পরে অর্থাৎ 1985 সালের 7ই অক্টোবর জাহাজটি তার প্রথম গন্তব্যস্থল মিশরের আলেকজান্দ্রিয়া শহরে এসে উপস্থিত হয়েছিল। ভ্রমণ সূচি অনুযায়ী জাহাজের 748 জন যাত্রীদের মধ্যে 651 জন যাত্রী আলেকজান্দ্রিয়া জাহাজ বন্দরে অবতরণ করে এবং এই বন্দরের বাইরে অপেক্ষারত একটি বাসে চেপে এই সকল যাত্রীরা পিরামিড দর্শনের উদ্দেশ্যে মিশরের কায়রো শহরের দিকে রওনা হয়ে যায়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী জাহাজের এই সব যাত্রীরা সারাদিন পিরামিড দর্শনের পরে আকিলি লাউরো জাহাজে পুনরায় আরোহণের জন্য মিশরের অপর একটি জাহাজ বন্দর কেন্দ্র পোর্ট সাইদে পৌঁছে যাবে। ততক্ষণে আকিলি লাউরো জাহাজটি জাহাজের বাদবাকি 97 জন যাত্রী সমেত আলেকজান্দ্রিয়ার দক্ষিণ দিকে 225 কিলোমিটার দূরে অবস্থিত পোর্ট সাইদ জাহাজ বন্দরে পৌঁছে গিয়ে পিরামিড দর্শনকারী যাত্রীদের আরোহণের জন্য অপেক্ষা করবে। যে সমস্ত পর্যটকেরা পিরামিড দর্শনের উদ্দেশ্যে জাহাজ থেকে আলেকজান্দ্রিয়া বন্দরে নেমে যায় তারা তাদের ভ্রমণসূচি সম্পূর্ণ করে 14 ঘন্টা পরে প্রায় রাত 10:30 নাগাদ পোর্ট সাইদ বন্দরে আকিলি লাউরো জাহাজে পুনরায় আরোহণের জন্য পৌঁছে যায়। কিন্তু জাহাজের এই যাত্রীরা পোর্ট সাইদের জাহাজ বন্দরে পৌঁছানোর পর লক্ষ্য করে সেই বন্দরে আকিলি লাউরো জাহাজটি তখনও উপস্থিত হয়নি। যাত্রীরা জাহাজের সেই সময়কার অবস্থান সম্পর্কিত তথ্য জানতে চাইলে প্রথম দিকে শিপ অথরিটির কর্মকর্তারা পর্যটকদের জানায় যে যান্ত্রিক গোলযোগের কারণে জাহাজটি পোর্ট সাইদ জাহাজ বন্দরে পৌঁছতে বিলম্ব করছে। তবে জাহাজ বন্দরের কর্মকর্তাদের দেওয়া এই তথ্য ছিল নিছকই একটি ভুল তথ্য এবং এর পেছনের মূল উদ্দেশ্য ছিল যাতে যাত্রী সাধারণকে কিছুক্ষণের জন্য শান্ত রাখা যায়। কিন্তু প্রায় 3 ঘন্টা পর্যন্ত প্রতীক্ষার পরেও যাত্রীরা জাহাজের উপস্থিতির কোন রকম সন্ধান না পেলে পরে যাত্রীদের অপেক্ষার বাঁধ ভাঙতে শুরু করে। এরপর জাহাজ বন্দরের কর্মকর্তারা জাহাজের বিলম্ব হওয়ার আসল কারণ যাত্রীদের কাছে প্রকাশ করে। কর্মকর্তাদের কাছ থেকে পর্যটক অর্থাৎ জাহাজ যাত্রীরা শেষ পর্যন্ত জানতে পারেন যে 4 জন দুষ্কৃতী মিলে আকিলি লাউরো জাহাজটিকে আলেকজান্দ্রিয়া এবং পোর্ট সাইদের মধ্যবর্তী গমনপথে হাইজ্যাক করে ফেলেছে। আসলে জাহাজ অপহরণের কর্মকাণ্ডটি ছিল ঠিক এই রকম। মিশরের আলেকজান্দ্রিয়া জাহাজ বন্দরে পর্যটকদের নামিয়ে দিয়ে যখন জাহাজের 97 যাত্রী সমেত জাহাজটি 225 কিলোমিটার দূরে অবস্থিত পোর্ট সাইদ জাহাজ বন্দরের দিকে যাত্রা শুরু করেছিল, ঠিক সেই সময়ে 4 জন দুষ্কৃতী মিলে আকিলি লাউরো জাহাজটিকে হাইজ্যাক করে নিয়েছিল। জাহাজের এই 4 জন দুষ্কৃতী নকল পাসপোর্টকে ব্যবহার করে ইতালির জেনোয়া জাহাজ বন্দর থেকে জাহাজে আরোহণ করেছিল। দুষ্কৃতীরা খুব সম্ভবত গ্যাসোলিনের মতো কোনো ফুয়েল কন্টেনারের ভেতরে তাদের বন্দুকের মতো অস্ত্রগুলিকে প্রাথমিক অবস্থায় লুকিয়ে রেখেছিল। মিশরের আলেকজান্দ্রিয়া জাহাজ বন্দরে পর্যটকদের নামিয়ে দিয়ে যখন জাহাজটি 225 কিলোমিটার দূরে অবস্থিত পোর্ট সাইদ জাহাজ বন্দরের দিকে যাত্রা শুরু করেছিল, ঠিক সেই সময়ে দুষ্কৃতীরা জাহাজের একটি কামরাতে বসে তাদের অস্ত্রগুলিকে ফুয়েল কন্টেনার থেকে বার করে হেয়ার ড্রায়ারের সাহায্যে শুষ্ক করতে শুরু করেছিল। এর ফলে তাদের জাহাজ কামরাতে গ্যাসোলিনের গন্ধ ছড়িয়ে পড়তে থাকে। ভুলবশত দুষ্কৃতীরা সেই সময় তাদের কামরার দরজা খোলা রেখে দেয়। এই অবস্থাতে জাহাজের একজন কর্মচারী ওই সময়ে ফুড ডেলিভারি করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে থাকা অস্ত্রগুলিকে দেখে ফেলে এবং গ্যাসোলিনের মতো দাহ্য পদার্থের উপস্থিতি অনুভব করে। দুষ্কৃতীরা খুব সম্ভবত এই সময়ে জাহাজটিকে আসলে অপহরণ করতে চায়নি, কিন্তু যেহেতু ফুড ডেলিভারি কর্মীর কাছে তাদের আসল রূপ ধরা পড়ে গিয়েছিল তাই তারা তৎপরতার সাথে জাহাজের ক্রিউ মেম্বার সহ জাহাজে উপস্থিত যাত্রীদের বন্দুকের ভয় দেখিয়ে নিজেদের অধীনে করে নিয়েছিল। জাহাজ হাইজ্যাককারী এই দুষ্কৃতীরা মূলত কে ছিল এবং কেনই বা তারা জাহাজটিকে অপহরণ করেছিল সেই সম্পর্কে
সম্পর্কে যাত্রীরা কিংবা ক্রিউ মেম্বাররা কেউই কিছু বুঝে উঠতে পারছিল না। যাত্রীদের মধ্যে একজন ব্যক্তি দুষ্কৃতীদের আসল পরিচয় জানতে চাইলে দুষ্কৃতীরা জানায় যে তারা নরওয়ে দেশের বাসিন্দা। এই ঘটনাচক্র চলাকালীন জাহাজের একজন ক্রিউ মেম্বার লুকিয়ে জাহাজের রেডিও রুমে পৌঁছে যায় এবং সেখান থেকে ইমার্জেন্সি কল করে রেস্কিউ সেন্টারে খবর দেয় যে 4 জন দুষ্কৃতী মিলে আকিলিলরো জাহাজটিকে হাইজ্যাক করে নিয়েছে। এই ইমার্জেন্সি কলটি সুইডেনের একটি রেডিও স্টেশন দ্বারা রিসিভ করা হয়েছিল, কিন্তু হাইজ্যাকাররা যখন বুঝতে পারে জাহাজের রেডিও রুম থেকে ক্রিউ মেম্বারদের মধ্যে একজন ইমার্জেন্সি কল করে রেস্কিউ সেন্টারে যোগাযোগ স্থাপন করেছে, তখন তারা জাহাজের রেডিও রুমে প্রবেশ করে জাহাজের সমস্ত কমিউনিকেশন ব্যবস্থা নষ্ট করে দেয়। এরপর দুষ্কৃতীদের মধ্যে একজন জাহাজের ক্যাপ্টেনকে ফ্রন্ট ডেকে উপস্থিত হওয়ার জন্য মাইকের সাহায্যে আদেশ দেয়। জাহাজের ক্যাপ্টেন ফ্রন্ট ডেকে উপস্থিত না হওয়া পর্যন্ত দুষ্কৃতীরা তাদের হাতে থাকা AK-47 বন্দুকের সাহায্যে এলো পাথারে গোলাগুলি করতে শুরু করে এবং ক্যাপ্টেন সহ জাহাজ কর্মী ও যাত্রীদের মনে প্রবল ভীতি সৃষ্টি করার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে দুষ্কৃতীরা ক্যাপ্টেনকে জাহাজের গতিবিধি পোর্ট সাইড থেকে সিরিয়া টার্টাসের দিকে পরিবর্তন করার জন্য আদেশ দেয়। এছাড়াও হাইজ্যাকাররা আরো আদেশ দেয় যে জাহাজের কোনো ক্রিউ মেম্বার যেন কোনোভাবেই যাত্রীদের নিকটবর্তী না হয়। দুষ্কৃতীদের বন্দুকের সামনে জাহাজের ক্যাপ্টেন সমেত 457 জন ক্রিউ মেম্বার এবং সমস্ত যাত্রী সকলে মিলে অসহায় হয়ে পড়ে। জাহাজের গতিবিধি পোর্ট সাইড থেকে সিরিয়ার দিকে পরিবর্তন করা ছাড়া ক্যাপ্টেনের আর কোনো উপায় ছিল না। ভীতগ্রস্ত যাত্রী কিংবা ক্রিউ মেম্বারদের কেউই বুঝে উঠতে পারছিল না যে এই অপহরণের অন্তিম পরিণাম কতটা ভয়ঙ্কর হতে চলেছে। 7ই অক্টোবর দিনটি শেষ হওয়া না পর্যন্ত দুষ্কৃতীরা জাহাজের প্রত্যেক যাত্রী এবং ক্রিউ মেম্বারদের জাহাজ ফ্লোরে তাদের বন্দুকের নিচে শুয়ে থাকার জন্য আদেশ দেয়। অন্যদিকে সুইডেনের মিলিটারি স্টেশনে রিসিভ হওয়া আকিলিলরো অপহরণের ঘটনা মিডিয়াতে প্রকাশ হতে না হতেই জনগণের মধ্যে চাঞ্চল্যতা সৃষ্টি হতে শুরু করে। ইতিমধ্যেই ইতালিয়ান ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম সক্রিয় হয়ে ওঠে, কেননা অপহৃত জাহাজটি ছিল ইতালিয়ান কোম্পানির একটি ক্রুজ শিপ। এই ঘটনা জানাজানি হওয়ার পরে মার্কিন সরকার প্রাথমিক অবস্থাতে ততটা গুরুত্ব দেয়নি, কিন্তু মার্কিন সরকার যখন জানতে পারে অপহৃত জাহাজের যাত্রীদের মধ্যে বেশিরভাগ যাত্রী আমেরিকার বাসিন্দা, তখন মার্কিন ক্রাইসিস ম্যানেজমেন্টের দল সজাগ হয়ে উঠতে শুরু করে। মার্কিন সরকারের কাছে এটি ছিল একটি টেররিস্ট অ্যাটাকের সমতুল্য, আর মার্কিন সরকারের নীতি অনুযায়ী কোনো মতেই টেররিস্ট অ্যাক্টিভিটিকে তারা সহ্য করবে না। তাই তারা এমন টেররিস্ট অ্যাক্টিভিটির বিরুদ্ধে লড়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। তবে মার্কিন সৈনিকদের কাছে এই সময়ে একটি কূটনৈতিক সমস্যা দেখা দেয়। যেহেতু জাহাজ হাইজ্যাকিং এর এই ঘটনাটি 3টি ভিন্ন ভিন্ন দেশের উপরে প্রভাব ফেলেছিল, তাই মার্কিন সৈনিকরা সরাসরি টেররিস্টদের সাথে লড়াইয়ে নামতে পারছিল না, কেননা জাহাজে ছিল কয়েকজন মার্কিনী পর্যটক। জাহাজটি ছিল ইতালির একটি জাহাজ এবং অপহরণের কাণ্ডটি ঘটেছিল মিশরের আলেকজান্দ্রিয়াতে। এই কারণে আমেরিকা, ইতালি এবং মিশরীয় সরকারের মধ্যে কূটনৈতিক তর্ক বিতর্ক চলতে শুরু করে। আমেরিকা সরকারের যুক্তি হিসেবে যেহেতু অপহৃত আকিলিলরো জাহাজটি ছিল ইতালির একটি জাহাজ, তাই তাদের মতে টেররিস্টদের বিরুদ্ধে সর্বপ্রথম ইতালির অ্যাকশন নেওয়া উচিত ছিল। কিন্তু ইতালির সরকার এই পরিস্থিতির মোকাবিলা সামরিক বাহিনীর ক্ষমতা দিয়ে নয়, বরং সন্ত্রাসবাদীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে মেটাতে চাইছিল, কেননা ইতালি এমন কোনো পদক্ষেপ নিতে চাইছিল না যাতে করে ভূমধ্যসাগরীয় দেশগুলির কাছে তাদের রেপুটেশন খারাপ হয়ে যায়। অপরদিকে মার্কিন সরকার এই পরিস্থিতির মোকাবিলা নিজেদের সামরিক বাহিনীর শক্তি দিয়ে সমাধান করতে চাইছিল। এমতাবস্থায় মার্কিন সরকার ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত সমস্ত দেশগুলিকে সতর্ক করে দেয় যে যাতে করে সেই দেশগুলির কোনো জাহাজ বন্দরেই আকিলিলরোকে প্রবেশ করার অনুমতি না দেওয়া হয়। ঘটনার পরের দিন অর্থাৎ 8ই অক্টোবর সকালে আকিলিলরো জাহাজটি সিরিয়া দেশের কাছাকাছি পৌঁছে যায়। জাহাজের ক্যাপ্টেন টার্টাস জাহাজ বন্দরে জাহাজ প্রবেশের অনুমতি চাইলে সেই অনুমতি মঞ্জুর করা হয়নি, কেননা মার্কিন সরকার ভূমধ্যসাগরীয় দেশগুলিকে এই জাহাজটিকে তাদের জাহাজ বন্দরে প্রবেশ করার অনুমতি আগে থেকেই মানা করে দিয়েছিল। এরপর হাইজ্যাকাররা জাহাজের যাত্রীদের তাদের ন্যাশনালিটির উপরে ভিত্তি করে পৃথক করতে শুরু করে দেয়। খুব সম্ভবত হাইজ্যাকাররা ইসরায়েল দেশের বাসিন্দাদের আর সমস্ত যাত্রীদের থেকে আলাদা করতে চাইছিল। এই পৃথকীকরণের মাধ্যমে তারা ইসরায়েলের বাসিন্দা ছাড়াও মার্কিন বাসিন্দা ও মিশরের বাসিন্দারা উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন মেরিলিন এবং লিওন কিংহপার নামক 69 বছর বয়সী একটি মার্কিন দম্পতি। ঘটনার অনেকটা সময় কেটে গেলে সিরিয়ান সরকার যখন আকিলিলরো জাহাজটিকে তাদের দেশে জাহাজ প্রবেশ করার অনুমতি দিচ্ছিল না, তখন হাইজ্যাকাররা তাদের দাবি সিরিয়ান কর্মকর্তাদের কাছে রেডিও সিগন্যাল মারফত প্রকাশ করে। 4 জন দুষ্কৃতীদের মধ্যে একজনকে, যাকে দুষ্কৃতীদের দলনেতা মনে হচ্ছিল, সেই দুষ্কৃতী রেডিও সিগন্যালের মাধ্যমে জানায় যে তাদের সম্পর্ক PLF অর্থাৎ প্যালেস্টাইন লিবারেশন ফ্রন্টের সাথে যুক্ত, আর তারা চাইছিল যাতে তাদের প্যালেস্টাইন লিবারেশন ফ্রন্টের 50 জন সাথী
যাত্রীদের বন্দি থেকে মুক্ত করে। এখানে বলে রাখা ভালো, প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যকার সংঘর্ষ যুগ যুগান্তরের। হাইজ্যাকারদের মুক্তিপণের দাবি পূরণের সময়সীমা ক্রমশই এগিয়ে আসে, কিন্তু তবুও ঘটনার সাথে জড়িত দেশগুলির সরকারের তরফ থেকে দুষ্কৃতীদের দাবি পূরণের জন্য কোনো তৎপরতা তখনও নেওয়া হয়নি, কিংবা কোনো নেগোসিয়েশন টিমকেও ঘটনাস্থলে উপস্থিত হতে দেখা যায়নি। ঘড়িতে যখন প্রায় 3টে বাজে, তখন হাইজ্যাকাররা সিরিয়া টার্টাস জাহাজ বন্দরের সাথে কমিউনিকেট করে প্রশাসনকে জানায় তারা একজন মার্কিন পর্যটককে ইতিমধ্যেই মেরে ফেলেছে এবং তারা পরবর্তী পর্যটককে মারার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এই বার্তাতে টার্টাস জাহাজ বন্দরের কর্মকর্তারা পাত্তা না দিয়ে আকিলি লাউরা জাহাজটিকে সিরিয়া টার্টাস বন্দর থেকে দূরে সরে যাওয়ার জন্য আদেশ দেয়। হাইজ্যাকাররা যখন বুঝতে পারে সিরিয়া টার্টাস বন্দরের কর্মকর্তারা কোনোভাবেই জাহাজ প্রবেশের অনুমতি দেবে না, তখন তারা ভূমধ্যসাগরে অবস্থিত সিরিয়ার নিকটবর্তী সাইপ্রাস দ্বীপে প্রবেশ করার চেষ্টা করে। এই সময়ে ইউএস ইন্টেলিজেন্স এজেন্সির কাছে খবর চলে যায় যে দুষ্কৃতীরা ইতিমধ্যেই তাদের দেশের একজন বাসিন্দাকে মেরে ফেলেছে। যেহেতু হাইজ্যাকারদের পরিচয় ততক্ষণে উন্মুক্ত হয়ে যায়, তাই ইতালির সরকার সেই সময়কার প্যালেস্টাইন লিবারেশন ফাউন্ডেশন অর্থাৎ পিএলএফ এর কর্মকর্তা ইয়াসির আরাফাতের সাথে সরাসরি যোগাযোগ করে এবং জানতে চায় তিনি এই জাহাজ হাইজ্যাকের ব্যাপারে কিছু জানেন কিনা, কিংবা তিনি এই ঘটনার সাথে সরাসরি যুক্ত কিনা। ইয়াসির আরাফাত প্রত্যুত্তরে বলেন তিনি আকিলি লাউরা জাহাজ হাইজ্যাকিং এর ব্যাপারে কিছুই জানেন না, এবং তিনি যখন বুঝতে পারেন তার দল অর্থাৎ পিএলএফ এর 4 জন ব্যক্তি জাহাজটিকে হাইজ্যাক করেছে, তখন তিনি একটি নেগোসিয়েশন টিম তৈরি করেন এবং দুষ্কৃতীদের সাথে বোঝাপড়ার জন্য মিশরের উদ্দেশ্যে তাদের পাঠিয়ে দেন। এই নেগোসিয়েশন দলের একজন সদস্য ছিলেন আবু আব্বাস, যিনি ছিলেন পিএলএফ এর একজন দলনেতা। ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই আবু আব্বাস সাইপ্রাস পোতাশ্রয় থেকে রেডিও সিগন্যালের মাধ্যমে হাইজ্যাকারদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করে এবং তাদের অনুরোধ করে যাতে হাইজ্যাকাররা আকিলি লাউরা জাহাজটিকে পুনরায় মিশরের পোর্ট সাইড জাহাজ বন্দরে নিয়ে যায় এবং জাহাজের কোনো যাত্রীর সাথে যেন তারা কোনো রকম খারাপ আচরণ না করে। ইউসুফ মাজেদ মলয়, যিনি ছিলেন হাইজ্যাকারদের দলনেতা, তিনি আবু আব্বাসের অনুরোধ মেনে জাহাজের ক্যাপ্টেনকে মিশরের পোর্ট সাইডের দিকে জাহাজের গতিবিধি ঘুরিয়ে নেওয়ার জন্য আদেশ দেন। আকিলি লাউরা জাহাজটি মিশরে পৌঁছে গেলে আবু আব্বাস জাহাজ ক্যাপ্টেন সহ জাহাজের প্রতিটি যাত্রীদের কাছে ক্ষমা প্রার্থী হন এবং জাহাজ হাইজ্যাকারদের সাথে নেগোসিয়েশন করার জন্য পার্সোনালি মিটিং করেন। আসলে ইতালি এবং মিশর এই দুটি দেশ চাইছিল যাতে কাদা ছোড়াছড়ি হওয়ার আগেই এই সমস্যার সমাধান হয়ে যায়, কেননা প্যালেস্টাইন এবং ইসরায়েল এই দুটি দেশের মধ্যে বিবাদের কারণে জাহাজ অপহরণের ঘটনাটি ঘটেছিল। আর তাছাড়া কূটনৈতিকভাবে কোনো দেশই চায় না অন্য দেশের সমস্যার মধ্যে নিজেদের জড়াতে। কিন্তু মার্কিন সরকারের মনোভাব ছিল একেবারে বিপরীত। যেহেতু এটি ছিল একটি সন্ত্রাসবাদী একটি কার্যকলাপ, তাই তারা কোনোভাবেই সন্ত্রাসবাদীদের সাথে নেগোশিয়েট করতে চাইছিল না। টেররিস্টদের বিরুদ্ধে মার্কিন সরকার লড়তে চাইলেও তাদের অজান্তেই ইতালি এবং মিশরের সরকার হাইজ্যাকারদের প্যালেস্টাইনের হেফাজতে করে দিতে চাইছিল, যাতে প্যালেস্টাইনের সরকার হাইজ্যাকারদের যথাযথ শাস্তি দেয়, কেননা হাইজ্যাকাররা ছিল তাদের দেশের বাসিন্দা। এই ঘটনার আরেকটি দিন কেটে গেলে অর্থাৎ 9 অক্টোবর সকালবেলাতে জাহাজের ক্যাপ্টেন রেডিও সিগন্যালের মাধ্যমে সকল কর্মকর্তাদের আশ্বস্ত করে যে যাত্রী সহ জাহাজের প্রতিটি ক্রিউ মেম্বার সুস্থ এবং স্বাভাবিক রয়েছে। এরপর ইতালি এবং মিশর এই দুই সরকারের তরফ থেকে হাইজ্যাকারদের নিরাপত্তা দেবে বলে আশ্বস্ত করে যদি তারা জাহাজের প্রতিটি যাত্রীকে সুস্থ স্বাভাবিক অবস্থাতে মুক্তি করে দেয়। এই চুক্তি অনুযায়ী হাইজ্যাকাররা জাহাজের প্রতিটি যাত্রীকে মুক্ত করে এবং নেগোসিয়েশন অনুযায়ী একটি টাগবোটকে আকিলি লাউরার কাছে পাঠানো হয়। যে বোটে চেপে 4 জন হাইজ্যাকাররা মিশরের একটি সমুদ্র উপকূলে পৌঁছে যায় এবং সেখান থেকে তারা পালিয়ে যায়। সকলে ভাবতে শুরু করে হাইজ্যাকারদের সাথে আলাপ আলোচনা সফল হয়েছে এবং হাইজ্যাকাররা হয়তো নিজেদের দাবি তুলে নিয়েছে, কিন্তু এই ভাবনা সত্যি ছিল না। আসলে হাইজ্যাকাররা প্রাণনাশের হুমকি দিয়ে জাহাজ ক্যাপ্টেনকে রেডিও সিগন্যালের মাধ্যমে ভুল তথ্য সম্প্রচার করতে বাধ্য করেছিল এই বলে যে জাহাজের প্রতিটি যাত্রী সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় রয়েছে। তবে বাস্তব ঘটনা অনুযায়ী সিরিয়ার টার্টাস বন্দরের কর্মকর্তারা যখন আকিলি লাউরা জাহাজটিকে সেই বন্দরে প্রবেশের অনুমতি দিচ্ছিল না, তখন হাইজ্যাকাররা জাহাজের যাত্রীদের মধ্যে একজনকে মেরে ফেলেছিল। আর ওই যাত্রীটি ছিল হুইল চেয়ার অবলম্বনকারী বৃদ্ধ মার্কিন ব্যক্তি লিওন কিংহপার। হাইজ্যাকাররা লিওন কিংহপারকে মেরে তার মৃতদেহটিকে সমুদ্রের জলে ফেলে দিয়েছিল। আর এই ঘটনার বাস্তব সত্য সকলের কাছে প্রকাশিত হওয়া মাত্রই চারিদিকে তোলপাড় সৃষ্টি করে দেয়, কেননা যেই হাইজ্যাকারদের মনে করা হয়েছিল তারা যাত্রীদের কোনো রকম ক্ষতি করেনি এবং যারা তাদের দাবি তুলে নিয়ে সমস্ত জাহাজ যাত্রীদের মুক্ত করে দিয়েছিল এবং বিনা শাস্তিতেই তাদের ঘটনাস্থল থেকে পালাতে সাহায্য করা হয়েছিল, তারা আসলে কোনোভাবেই নির্দোষ ছিল না। সত্য ঘটনা প্রকাশ হওয়া মাত্রই ঘটনার সাথে জড়িত সমস্ত দেশগুলি মিশরীয় সরকারের উপরে চাপ সৃষ্টি করতে শুরু করে, কেননা মিশর ছিল সেই দেশ যে দেশে হাইজ্যাকার
হাইজ্যাকাররা শেষ পর্যন্ত গা ঢাকা দিয়েছিল। এরপর সেই সময়ের মিশরের রাষ্ট্রপ্রধান হোসনি মোবারক প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘটনার দ্বারা প্রভাবিত দেশগুলিকে আশ্বস্ত করেন যে হাইজ্যাকাররা মিশর ছেড়ে পালিয়ে গেছে এবং তাদের কাছে কোনো তথ্যই নেই যে আসলে তারা কোন দেশে প্রবেশ করেছে। কিন্তু ইউএস ইন্টেলিজেন্স এজেন্সির কাছে গোপন খবর ছিল যে মিশরের সরকার হাইজ্যাকারদের একটি প্রাইভেট প্লেনের সাহায্যে তিউনিসিয়াতে পালিয়ে যেতে সাহায্য করছিল, যেই দেশে পৌঁছানো মাত্রই পিএলএফ এর প্রতিনিধিরা হাইজ্যাকারদের নিজেদের হেফাজতে করে নেবে। 10ই অক্টোবর সন্ধ্যা 6টা নাগাদ মিশরের আলমাজা এয়ারপোর্ট থেকে একটি সিভিলিয়ান এয়ারক্রাফটের সাহায্যে ওই 4 জন হাইজ্যাকারদের মিশর থেকে তিউনিসিয়াতে পাঠিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু হাইজ্যাকাররা কিংবা মিশর ও ইতালির সরকার জানতেই পারেনি যে ইউএস ক্রাইসিস ম্যানেজমেন্টের একটি দল আকাশে উড়ন্ত অবস্থাতে এই এয়ারক্রাফটের গমনবিধিকে বিচ্ছিন্ন করে দিতে চলেছে। আমেরিকার 4টি F-14 ফাইটার বিমান, 2টি KA-6D হেলিকপ্টার আর 2টি E-2C র্যাডার বিমান ভূমধ্যসাগরের উপরেই ততক্ষণে পেট্রোলিং করতে শুরু করে দিয়েছিল। হাইজ্যাকারদের বিমানটি মিশরের আলমাজা বিমানবন্দর থেকে রওনা হওয়ার পরেই মার্কিন F-14 ফাইটার বিমানগুলি সতর্ক হয়ে যায় এবং হাইজ্যাকারদের বিমানের পিছু নেয়। প্রায় 1.5 ঘন্টা যাবৎ মার্কিন F-14 বিমানগুলি হাইজ্যাকারদের বিমানকে ধাওয়া করতে থাকে। হাইজ্যাকারদের বিমানের পাইলট মিশরের বিমানবন্দরের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু বিমান পাইলটের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়, কেননা আমেরিকার E-2C র্যাডার বিমান দুটি উড়ন্ত অবস্থায় হাইজ্যাকারদের সমস্ত কমিউনিকেশন সিগন্যাল বিচ্ছিন্ন করে দিয়েছিল। আর এই কারণে বিমান পাইলট কোনোভাবেই মিশরের বিমানবন্দরগুলির সাথে ইমার্জেন্সি কন্ট্যাক্ট করতে পারছিল না। প্রায় 1.5 ঘন্টার অপারেশনের পর মার্কিন ক্রাইসিস ম্যানেজমেন্টের দলটি শেষ পর্যন্ত হাইজ্যাকারদের বিমানটিকে ন্যাটোর দ্বারা সম্প্রচালিত ইতালির সিসিলিতে অবস্থিত সিগোনেলা এয়ারপোর্টে অবতরণ করাতে বাধ্য করে। 11ই অক্টোবর রাত 12:10 নাগাদ উড়োজাহাজটি সিসিলির সিগোনেলা এয়ারপোর্টে অবতরণ করে। আমেরিকা ছাড়া এই অপারেশনের ব্যাপারে দ্বিতীয় কোনো দেশ অবগত ছিল না। ইতালির সরকার এই অপারেশনের ব্যাপারে তখন জানতে পারে যখন হাইজ্যাকারদের বিমানটি তাদের দেশের সিসিলি শহরে অবতরণ করার সম্মুখীন হয়েছিল। এবারে যেহেতু হাইজ্যাকারদের বিমানটি ইতালির একটি শহরে ল্যান্ড করেছিল, আক্লিলরো নামে অপহৃত জাহাজ ছিল ইতালীয় কোম্পানির তৈরি একটি জাহাজ এবং জাহাজে একজন মার্কিন যাত্রীকে ইতালির জাহাজেই খুন করা হয়েছিল, তাই আইনের নিয়ম অনুযায়ী ইতালির সরকারকেই হাইজ্যাকারদের কাস্টডি নেওয়ার জন্য প্রথম দাবিদার হিসেবে গণ্য করা হয়েছিল। কিন্তু আমেরিকার সরকার চাইছিল হাইজ্যাকারদের কাস্টডি যেন তাদের দেশের দাখিলে হয়। এই কারণে হাইজ্যাকারদের বিমানটি ইতালিতে ল্যান্ড হওয়া মাত্রই 80 জনের একটি মার্কিন কমান্ডোর দল বিমানটিকে ঘিরে ফেলে। আর 80 জন মার্কিন কমান্ডো ছাড়াও 300 জনের ইতালীয় কমান্ডোরা প্লেনটিকে ঘিরে নেয়। এরপর কয়েক ঘন্টা পর্যন্ত ইতালীয় এবং মার্কিন সরকারের মধ্যে কূটনৈতিক আলাপ আলোচনা চলতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত মার্কিন সরকারের তরফ থেকে মার্কিন কমান্ডোদের কাছে একটি হুকুম আসে যেন তারা হাইজ্যাকারদের বিমান ঘেরাও থেকে পিছু হটে যায়। আসলে ইতালি এবং মার্কিন সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয় যে ইতালীয় সরকার এই হাইজ্যাকারদের শাস্তি দেবে। ইতালিয়ান কমান্ডোরা যখন বিমানে প্রবেশ করে হাইজ্যাকারদের গ্রেপ্তার করতে যায় তখন ওই 4 জন দুষ্কৃতী ছাড়াও বিমানে অপর একজন ব্যক্তির উপস্থিতি তারা লক্ষ্য করে, আর ওই ব্যক্তিটি ছিল পিএলএফ এর দলনেতা আবু আব্বাস। হাইজ্যাকারদের সাথে আবু আব্বাসের উপস্থিতি থাকার কারণে সকলে মনে করেন আক্লিলরো জাহাজটিকে অপহরণ করার মাস্টার প্ল্যানটিকে তিনি তৈরি করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আবু আব্বাসের গ্রেপ্তারির সাপেক্ষে কোনো প্রমাণ না মেলায় শেষমেশ তাকে মুক্ত করে দেওয়া হয়। তবে অপর 4 জন হাইজ্যাকারদের প্রত্যেককে আইনি ব্যবস্থায় শাস্তি দেওয়া হয়েছিল। হাইজ্যাকারদের মধ্যে যে ব্যক্তি লিওন কিংহপারকে হত্যা করেছিল তিনি ছিলেন হাইজ্যাকারদের দলনেতা ইউসুফ মাজেদ মোলকি, যাকে 30 বছরের জন্য জেলবন্দি থাকার জন্য শাস্তি দেওয়া হয়েছিল। আর বাকি 3 জন হাইজ্যাকারদের 15 থেকে 25 বছরের জন্য জেলে থাকার আদেশ দেওয়া হয়েছিল। আর এরপর এই ঘটনার 10 দিন পরে অর্থাৎ 13ই অক্টোবর লিওন কিংহপারের মৃতদেহটিকে সিরিয়ার সমুদ্র উপকূলে খুঁজে পাওয়া গিয়েছিল, যেই দেহটিকে পোস্টমর্টমের পরে নিজের দেশে অর্থাৎ আমেরিকাতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। পরে জানা যায় হাইজ্যাকারদের আক্লিলরো জাহাজটিকে হাইজ্যাক করার পেছনে আসল রহস্য। আসলে ইসরায়েল এই ঘটনার কিছুদিন পূর্বেই প্যালেস্টাইনে বোমাবাজি করেছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে এটিকে লাইক করে আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। আর এমনই সমস্ত ইউনিক এবং ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে আমাদের মায়াজাল ফ্যাক্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তবে দেখা হচ্ছে আগামী পর্বে। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।